হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। সকালবেলায় রেডি হয়ে সেজেগুজে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে রাতের বাস আছে ম্যানচেস্টারের উদ্দেশ্যে। লাগেজগুলো একটা দোকানে ভাড়া হিসাবে রাখবো, আর তারপরে আমরা আজকে ঘুরে দেখব ব্রিটিশ মিউজিয়াম। আমাদের প্ল্যান ছিল আজকে মাদাম টুসো দেখব আর গতকাল ব্রিটিশ মিউজিয়াম দেখব, কিন্তু যেহেতু ব্রিটিশ মিউজিয়াম গতকাল বন্ধ ছিল তাই গতকাল আমরা মাদাম টুসো দেখে নিয়েছি, আর আজকে যাচ্ছি ব্রিটিশ মিউজিয়াম ফাইনালি দেখতে। তার আগে লাগেজটা ড্রপ করে নিলাম, তারপরে বাসে করে বেরিয়ে পড়লাম ব্রিটিশ মিউজিয়ামের উদ্দেশ্যে। ঘর থেকে রাইস নুডলস বানিয়ে নিয়ে এসেছি, রাস্তায় যেতে যেতে খেয়ে নেব। ব্রিটিশ মিউজিয়ামের সামনে তো গতকালই এসেছি, আর আজকে আমরা পুরো দেখলাম। আর এসে দেখি সে কি লাইন। লন্ডন ব্রিটিশ মিউজিয়ামের কোনো এন্ট্রি ফি নেই, ফ্রিলি ঢোকা যায়। তবে হ্যাঁ, আগে থেকে যদি বুক করে নেওয়া হয় তাহলে খুবই সুবিধা হয়, তাহলে লাইনটা থাকে অন্য ফ্রন্ট গেট থেকে ঢোকা। আমাদের মতো যারা টিকিট বুক করে না আসে তাদের জন্য ফ্রন্ট গেটে নয়, ব্যাক সাইডে একটা গেট আছে, সেখান থেকে এন্ট্রি দেওয়া যায়। এখানে এরকম রোস্টেড ক্যারামেলাইজ পিনাট আমন্ড বিভিন্ন রকমের নাটস বিক্রি হচ্ছিল। প্রায় আধ ঘন্টার উপরে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে, তাই জন্য এখান থেকে একটু বাদাম কিনে খেলাম। আর এত সুন্দরের গন্ধটা ছিল কি বলবো। সিকিউরিটি চেকিং এর পর ফাইনালি ঢুকলাম ব্রিটিশ মিউজিয়ামে। মিউজিয়ামে ঢুকেই প্রথমে দেখি আমাদের দেশ থেকে আনা এই মহামূল্যবান নবগ্রহের মূর্তি। এখানে বিভিন্ন গল্প ডকুমেন্টেড আছে প্রাচীন যুগ থেকে বর্তমান যুগের। কিং জর্জ II এর আমলে এই ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয় 1753-তে, আর এই ব্রিটিশ মিউজিয়ামই ছিল প্রথম পাবলিক ন্যাশনাল মিউজিয়াম। প্রায় 8 মিলিয়ন অবজেক্টস এর কালেকশন নাকি এই ব্রিটিশ মিউজিয়ামে আছে। এই মিউজিয়ামে কিন্তু অনেক হলিউড ফিল্মের শুটিং হয়েছিল, তার মধ্যে কিছু বলি: টেল অফ দ্য মামি রিটার্নস, তাছাড়া নাইট অ্যাট দ্য মিউজিয়াম, আরো অনেক মুভির শুটিং এখানে হয়েছিল। এই মিউজিয়ামের সব থেকে বেশি কালেকশন আছে ইজিপশিয়ান অ্যান্টিক্স। 1753-তে এই ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হলেও 1759-এ পাবলিকদের জন্য এটা খুলে দেওয়া হয়। এখানে বিভিন্ন উপজাতির মানুষের ব্যবহৃত জিনিসপত্র, তাদের জীবনযাত্রা এবং জীবনশৈলীর সাথে বিভিন্ন রকম স্পিরিট আর ইভিল স্পিরিট কিভাবে প্র্যাকটিস করতো এবং ইভিল স্পিরিটের সাথে জড়িত যেসব ব্যবহৃত জিনিস ছিল সেগুলোও এখানে রাখা ছিল। ইজিপ্টের গ্যালারিটা ছিল সবচেয়ে ইন্টারেস্টিং, আর এখানে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যাচ্ছিল যে রীতিমতো গা ছমছম করছিল যে এরকম ভাবেও কিছু জিনিস হয়। কুকুরের মমি, বিড়ালের মমি, বাফেলোর মমি, বিভিন্ন রকম প্রাণীর মমি করেও রাখা ছিল। শুধু মমি নয়, তার সাথে সেই মানুষটার কিভাবে মৃত্যু হয়েছিল সেই ডেসক্রিপশনটা পর্যন্ত এখানে লেখা ছিল। মানে কারোর যদি আঘাতে মৃত্যু হয়, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় বা খুন করে মৃত্যু হয়, কোথায় আঘাত লেগেছে সমস্ত ডিটেলিং দেওয়া ছিল এই মমির পাশে। আর এখানে দেখুন বিভিন্ন দেশ থেকে কত রকমের জেমস্টোন সংগ্রহ করা রয়েছে এই মিউজিয়াম অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমরা হিস্ট্রি বইতে এত কিছু পড়িনি যেটা মিউজিয়াম একবার ভিজিট করলে দেখা যায়। ব্রিটিশরা যেসব দেশে কলোনাইজ করেছিল সেসব দেশের তো জিনিসপত্র আছেই, তাছাড়াও অন্যান্য অনেক দেশের জিনিসপত্র রয়েছে। আর এখানে গ্যালারিও প্রচুর বড় বড়, আর বড় বড় লাইব্রেরিও আছে, মানে বইয়ের কালেকশনও আছে প্রচুর। তাছাড়া বিভিন্ন দেশের রাজা রানীরা কিরকম ধরনের ইউটেন্সিলস ব্যবহার করতো, কিরকম ধরনের গয়নাগাটি পরতো, সেসবও রাখা রয়েছে এই মিউজিয়ামে। চলুন কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এটা ছিল কারেন্সি রুম। এখানে এরকম পয়সা দিয়ে করা একটা বিশেষ সিম্বল ছিল, আগেকার কয়েন দিয়ে এই সিম্বল বানানো। এই মিউজিয়াম নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, কারণ এই মিউজিয়ামে ম্যাক্সিমাম জিনিসই অন্যান্য কোনো দেশের জিনিস লুট করে আনা। এটা দেখুন নোট ছাপানোর মেশিন। সামনে যে বড় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে দেখছেন, এটা কিন্তু স্ট্যাচু নয়, এটা হলো একটা ভাস। কি বিশাল কারুকার্য করা মার্বেলের তৈরি ভাস। আর এটা হলো একটা পুরনো আমলের ঘড়ি, যেটার মেশিনগুলো এখনো চলছে আর এখনো কাজ করছে। আমরা 2 থেকে 3 ঘন্টা প্রায় কাটিয়েছি, কিন্তু সমস্ত গ্যালারি ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ এখানে প্রচুর কালেকশন আপনাদেরকে বললাম। তাই এখানে যতটা সম্ভব দেখলাম, কারণ আমাদের বাস ছিল রাত 8টায়, আর তার আগে আমরা ভেবেছিলাম বন্ড স্ট্রিটে একটু ঘুরে দেখব। আমরা যেহেতু ব্রিটিশ মিউজিয়ামের পেছনের গেট থেকে
থেকে এন্ট্রি করেছিলাম, তাই এখন বেরোচ্ছি ব্রিটিশ মিউজিয়ামের সামনের গেট থেকে। আর এখানে মিউজিয়ামটা খুবই সুন্দর সামনে থেকে দেখতে। এই বিল্ডিংটা পুরো অ্যানশিয়েন্ট গ্রিক স্টাইলে, আর পুরো বিল্ডিংটা একটু কোয়াড্রাঙ্গেল শেপে, আর এর পিলারগুলো বিশাল বড় বড়। মিউজিয়াম থেকে বেরোতে বেরোতে বিকেল হয়ে গেছে। আমাদের লাঞ্চ অ্যাজ ইউজুয়াল লেট, আর আমরা ঘর থেকে আজকে বানিয়ে নিয়ে এসেছিলাম নুডলস। তো রাস্তায় যেতে যেতে একটা বেঞ্চের উপর বসে তিনজনে মিলে নুডলস খেয়ে নিলাম। এইদিকে রাস্তায় খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে, আর এদিকে সমস্ত বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে। আর প্রত্যেকটা ব্র্যান্ড নিজেদের শোরুমের সামনে নিজেদের মতো করে ক্রিসমাস লাইট সাজিয়েছিল, আর যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার অনেস্ট রিভিউ, হপ অন হপ অফ বাসের থেকেও পায়ে হেঁটে যদি কেউ এই পুরো ট্রিপটা করে, যদিও সেটা হাঁটা খুবই কষ্টকর, কিন্তু তাও এই ট্রিপটা যদি কেউ পায়ে হেঁটে করে থাকে তবে তারা বেশি সুন্দর লাইটিংটা এক্সপিরিয়েন্স করতে পারবে। আসুন দেখি কিরকম সাজিয়েছে সব ব্র্যান্ডেড শোরুমগুলোর সামনে। হাঁটতে হাঁটতে লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাকিংহাম প্যালেসের সামনে। আর সামনে থেকে বাকিংহাম প্যালেস না দেখলে লন্ডন ঘোরা একেবারেই অসম্পূর্ণ থাকতো। যদিও প্রেজেন্ট কিং এখন আর এখানে থাকেন না, তবুও এটা একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান, আর এই প্যালেসের সাথে লন্ডন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রাজা যে এখানে থাকেন না বোঝাই যায়, এখানের রয়্যাল ফ্ল্যাগটা নামানো আছে, মানে রয়্যাল ফ্ল্যাগ যখন থাকে তখনই বুঝতে হবে রাজা বা রানী এখানে রয়েছেন, আর না থাকলে বুঝতে হবে নেই। আর প্যালেসটা খুব সুন্দর লাইটিং করা ছিল, আর ক্রিসমাসের সময় দুটো ক্রিসমাস ট্রিও রাখা ছিল। অরিজিনালি এটা ডিউক অফ বাকিংহাম 1703 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। 1837 সালে কুইন ভিক্টোরিয়া এখানে মুভ করেন, আর এখান থেকেই তখন তিনি রাজ্যপাট চালান। হাঁটতে হাঁটতে আমরা বাকিংহাম প্যালেসের পেছন দিকে চলে এসেছি, আর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বাস স্টপ পৌঁছে যাব। ব্যাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আমি বিদিশা ম্যানচেস্টার থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। Keep visiting my channel. Stay tuned and thanks for watching. Bye bye.